স্টুডেন্টস ক্লাস 12 এর সার প্রকাশন থেকে সার প্রকাশনের রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা দ্বাদশ শ্রেণীর এটা থেকে আমি প্রপার পড়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম অধ্যায় তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা এর থেকে পাঠ আকারে পড়িয়েছি, কিন্তু জাতীয় স্বার্থ এটা তোমাদের পূর্বে পার্ট 4টা করা হয়নি। তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে পার্ট 4টা দিন, তার জন্য আজকে পার্ট 4 এর ভিডিওটা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা। আজকে চ্যাপ্টারটা হচ্ছে জাতীয় স্বার্থ। প্রথম শুনে নাও, এই জাতীয় স্বার্থর একটি তোমাদের এ থেকে কি প্রশ্ন আসতে পারে। এ থেকে প্রশ্ন আসে জাতীয় স্বার্থের একটি গ্রহণযোগ্য সংখ্যা নির্দেশ করো। পররাষ্ট্র নীতি নির্ধারণে যে কোনো তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা এরকম আসতে পারে জাতীয় স্বার্থের নির্ধারণকারী উপাদানগুলি কি কি বা কি। পররাষ্ট্র নীতি নির্ধারণে জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক মতাদর্শের ভূমিকা পর্যালোচনা করো। অথবা এভাবে প্রশ্ন আসতে পারে জাতীয় স্বার্থের নির্ধারণকারী উপাদানগুলি কি কি বা কি। পররাষ্ট্র নীতি নির্ধারণে বিশ্ব ব্যবস্থা, রাজনৈতিক মতাদর্শ এবং নিরস্ত্রীকরণের ভূমিকা ব্যাখ্যা করো। মানে তোমাদের পুরোটা দিচ্ছে না, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলো আছে, তো সেই উপায়গুলোর কিছুটা দিচ্ছে আর কি, সেইভাবে প্রশ্ন আসতে পারে। এই দেখো, জাতীয় স্বার্থ, জাতীয় কথাটা আছে ন্যাশনাল ইন্টারেস্ট। তাহলে জাতীয় স্বার্থ হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়ে যেসব স্বার্থ জড়িত সেটাই। এক কথায় বলা যেতে পারে জাতীয় স্বার্থ বলে জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বোঝায় যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে। রাষ্ট্র নিজেদের উদ্দেশ্যের জন্য তো সিদ্ধান্ত গ্রহণ করবে, তাদের ন্যূনতম লক্ষ্যের মধ্যে থাকে জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন এবং শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা। এগুলো সব ন্যূনতম লক্ষ্যের মধ্যে পড়ে। এবার দেখো জাতীয় স্বার্থ জিনিসটাকে আগে বোঝো। জাতীয় স্বার্থ হলো আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মৌলিক ধারণা। সাধারণভাবে জাতীয় স্বার্থ বলতে যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টি, দ্য সাম টোটাল অফ অল দ্য ন্যাশনাল ভ্যালুস। এই যে জাতীয় মূল্যবোধ, ন্যাশনাল ভ্যালুস, এইগুলো মূল্যবোধের সমষ্টি হচ্ছে জাতীয় স্বার্থ। এক্ষেত্রে জাতীয় স্বার্থ বলতে জাতি এবং রাষ্ট্র উভয়কে বোঝানো হয়েছে। জাতি বলতে কি বোঝায়? একটা দেশে যারা বাস করে তারা এক জাতি, একটা ন্যাশনাল আর কি। হ্যাঁ, যেমন ভারতীয়রা ভারতীয়, আবার আমেরিকানরা আমেরিকান। হ্যাঁ, এরা হচ্ছে জাতি আর কি। এবং এদের যে নিজস্ব দেশ আছে, নিজস্ব রাষ্ট্র আছে, সেই যে রাষ্ট্র যেসব স্বার্থ নিয়ে চলে আর কি, সেই সব হচ্ছে তাদের জাতীয় স্বার্থ। কিন্তু জোসেফ ফ্রাঙ্কেল জাতীয় স্বার্থের ধারণাটিকে অস্পষ্ট বলে চিহ্নিত করেছেন। জোসেফ ফ্রাঙ্কেল বলেছেন যে এটা এই ধারণাটা একদম অস্পষ্ট, যত অন্যতম মৌলিক ধারণা হবে এটা একদম অস্পষ্ট। কারণ রাজনৈতিক বিশ্লেষণ ও রাজনৈতিক কার্য সম্পাদনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থে এই ধারণাটিকে প্রয়োগ করা হয়। ওনার মতবাদ হচ্ছে যে এটা একদম ভ্রান্ত মতবাদ, অস্পষ্ট মতবাদ। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক কার্য সম্পাদনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লক্ষ্যে বা উদ্দেশ্যে এটা চালিত হচ্ছে। তাহলে এটা ওনার পক্ষে আর কি, ওনার মতের কথা ধারণা উনি বলছেন যে এটা ভ্রান্ত ধারণা আর কি। অনেক সময় রাষ্ট্রের সেই সব উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ কতগুলি আদর্শগত লক্ষ্যকে জাতীয় স্বার্থ হিসেবে চিহ্নিত করা হয়। কোনো রাষ্ট্রের খুব উচ্চাকাঙ্ক্ষা থাকলো কোনো একটা বিষয়ে, সে তখন বলছে এইটা আমাদের জাতীয় স্বার্থের আর কি, মানে সেই দেশের লোক আর কি, সেই দেশে যারা পরিচালনা করেন তারা, যেগুলি রাষ্ট্র বাস্তবিত করার চেষ্টা করে। বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হ্যান্স মর্গেনথাউয়ের মতে রাজনীতিবিদরা স্বার্থকে ক্ষমতার নিরিখে কেবল বিচার বিশ্লেষণ করার কথাই ভাবেন না, সেই সঙ্গে এই ধারণা অনুযায়ী কাজও করেন। শুধু ভাবছেন না, তারা কাজও করেন। এভাবে তিনি ক্ষমতা লাভ এবং জাতীয় স্বার্থকে অভিন্ন বলে চিহ্নিত করেছেন। কিন্তু বিষয়বাদীরা কেবল ক্ষমতার নিরিখে জাতীয় স্বার্থের সংখ্যা নিরূপণে আদৌ বিজ্ঞানসম্মত বলে মনে করেন না। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে একটা মতবাদী আছে, বিভিন্ন মতবাদ, বিভিন্ন লোক বিভিন্ন মতবাদ দিতে হবে, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধারণা পোষণ করেন আর কি। তাদের মতে জাতীয় স্বার্থ হলো রাজনীতিবিদ, চিন্তাবিদ, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কর্মকর্তাদের ও বিভিন্ন ধরনের বিষয়গত মতামত ও চিন্তা ভাবনার মধ্যে দ্বন্দ্বের রাজনৈতিক বহিঃপ্রকাশ মাত্র। এগুলো জাতীয় স্বার্থ কি হচ্ছে? বিভিন্ন দল আছে, বিভিন্ন রাজনৈতিক সংস্থা আছে, তারা তাদের রাজনীতিবিদদের, বিভিন্ন চিন্তাবিদ আছেন, রাজনৈতিক দল, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তাদের মধ্যে তাদের যে কর্মকর্তা, তারা যারা কাজটা চালনা করেন আর কি, তাদের বহু এবং বিভিন্ন ধরনের বিষয়গত মতামত থাকে। এই মতামত আর এবং চিন্তা ভাবনার মধ্যে যেমন দ্বন্দ্ব ঘটে, রাজনৈতিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে, সেইগুলো হচ্ছে জাতীয় স্বার্থ। এদিক থেকে বিচার করে জাতীয় স্বার্থকে এমন কতগুলি বিষয়গত পছন্দ, সাবজেক্টিভ প্রিফারেন্সেস বলে চিহ্নিত করা যায়, যেগুলো জাতির সদস্যদের প্রয়োজনীয়তা ও আশা আকাঙ্ক্ষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একটা জাতি আস্তে আস্তে বিভিন্ন রকম তাদের বিষয়গত পরিবর্তন হয়, তাদের
ধ্যান ধারণা চিন্তা ভাবনার কাছে একটা পরিবর্তন আসে, তাহলে এই যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো পরিবর্তন হয়, জাতীয় স্বার্থ ও পরিবর্তন হয়। জাতির প্রয়োজনীয়তা ও আশঙ্কা জাতীয় নীতি নির্ধারণকারীদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রতিফলিত, এবং যখনই জাতীয় যারা নীতি নির্ধারক আর কি, যারা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে তাদের দেশ পরিচালনা কিভাবে তাদের নীতি নির্ধারণ করেন, এই অর্থে জাতির সিদ্ধান্ত গ্রহণকারীরা যেগুলিকে সংরক্ষণ ও পরিবর্ধন করার কাজে আত্মনিয়োগ করেন সেগুলিকে জাতীয় স্বার্থ বলে ফার্নিস ও স্লাইডার চিহ্নিত করেছেন। কিন্তু জাতীয় স্বার্থের এরূপ সংজ্ঞারও নানা প্রকার সীমাবদ্ধতা আছে। উদাহরণ হিসেবে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার কথা উল্লেখ করা, যারা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী, তারা হিটলার মুসোলিনি, এরা তো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ছিল। এই হিটলার মুসোলিনি এদের জাতীয় স্বার্থ হচ্ছে, হিটলার যা চিন্তা করতো তখনকার সময় হিটলার সেইটাই জাতীয় স্বার্থ, হ্যাঁ, মুসোলিনি যা ভাবতো সেটাই জাতীয় স্বার্থ, এরকম আর কি। এইগুলো হচ্ছে সীমাবদ্ধতা। এরূপ রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকারীরা জাতীয় স্বার্থের নামে যে পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন তা কার্যত তাদের সংকীর্ণ শ্রেণী বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে, তারা জাতীয় স্বার্থ বলে চালিয়ে দেন, কিন্তু আসলে এটা তাদের নিজস্ব সংকীর্ণ গোষ্ঠী বা তাদের নিজস্ব মতামত চালিয়ে দেন জাতীয় স্বার্থ হিসেবে। সুতরাং জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় সে সম্পর্কে পূর্বোক্ত দুটি মতের কোনোটাকে সম্পূর্ণ গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া যায় না। এই দুই মতবাদের সমন্বয় সাধন করে জাতীয় স্বার্থের একটি মোটামুটি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করা যেতে পারে। সেটা কি? জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বোঝায় যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে। এইসব ন্যূনতম লক্ষ্যের মধ্যে কি কি থাকবে? জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা বিশেষ উল্লেখযোগ্য, এগুলো থাকবে। তোমরা যখন পরীক্ষা লিখবে তখন একটু একটু ব্যাখ্যা করার পরে সাধারণত মূল পয়েন্টে এটা লিখবে, জাতীয় স্বার্থ বলতে জাতীয় স্বার্থের যদি সংজ্ঞা প্রদান করো 2 নম্বর থাকলে তোমরা লিখবে জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বোঝায় যেগুলো পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে, এবং এই সব ন্যূনতম লক্ষ্যের মধ্যে থাকবে জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা। এবার দেখো শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশনটা কি। টমাস রবিনসনকে অনুসরণ করে জাতীয় স্বার্থকে নিম্নলিখিত 6টি ভাগে আলোচনা করা যায়, 6টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মুখ্য জাতীয় স্বার্থ, 2 নম্বর গৌণ জাতীয় স্বার্থ, 3 নম্বর স্থায়ী জাতীয় স্বার্থ, 4 নম্বর পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, 5 নম্বর সাধারণ জাতীয় স্বার্থ, আর 6 নম্বর সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। দেখো প্রথমে মুখ্য জাতীয় স্বার্থ। কিছু কিছু জাতীয় স্বার্থকে মুখ্য স্বার্থ বা প্রাইমারি ন্যাশনাল ইন্টারেস্ট বলে চিহ্নিত করা হয়। যেসব স্বার্থ সংরক্ষণ করাকে প্রতিটি জাতি আবশ্যিক কর্তব্য বলে মনে করে সেগুলো হলো মুখ্য জাতীয় স্বার্থ, যেগুলো করতেই হবে। হ্যাঁ, একটা জাতিকে টিকে থাকতে হলে সেই সব তাদের এইসব কিছু স্বার্থ আছে, বেসিক স্বার্থ আর কি, সেগুলো মুখ্য, সেগুলো করতেই হয়। প্রাকৃতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতি সংরক্ষণ প্রতিটি জাতির মুখ্য স্বার্থের অন্তর্ভুক্ত। তার মধ্যে কি কি আছে? প্রাকৃতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতি, এটা তাদের রাখতেই হয়। অন্যান্য রাষ্ট্র এরূপ পরিচিতি বিনষ্ট করার কাজে অগ্রসর হলে প্রতিটি জাতি যে কোনো মূল্যে তা প্রতিরোধ করার চেষ্টা করে। প্রত্যেকটা জাতির একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতা হচ্ছে তার পরিচিতি। সেগুলো কি? প্রাকৃতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচিতি। এইগুলো তারা তাদের সংরক্ষণ করার চেষ্টা করে, তারা নিজেদের এই স্বার্থকে কখনোই ত্যাগ করে না। এটা হচ্ছে মুখ্য জাতীয় স্বার্থ। 2 নম্বর হচ্ছে গৌণ জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের দ্বিতীয় রূপ হলো গৌণ স্বার্থ, সেকেন্ডারি ন্যাশনাল ইন্টারেস্ট। একটি জাতির অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত না হলেও যেসব স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য বলে বিবেচিত হয়, এগুলো একদম মূল অস্তিত্ব রক্ষার সঙ্গে যুক্ত না থাকলেও সেগুলো রক্ষা করা, সেই সব স্বার্থ রক্ষা করা প্রত্যেকটা জাতি কি করে তাদের একটা কর্তব্য বলে মনে করে, সেগুলিকে গৌণ জাতীয় স্বার্থ বলা হয়। বিদেশে অবস্থানকারী নাগরিকদের সংরক্ষণ, কূটনৈতিক কর্মীদের নানা ধরনের কূটনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত প্রভৃতি গৌণ জাতীয় স্বার্থ উদাহরণ। বিদেশে যেসব লোক কাজ করছে তারা তো এদেশেরই লোক, তারা বিদেশে ধরো চাকরি ক্ষেত্রে গেছে বা কূটনৈতিক কর্মী হিসেবে বিদেশে গেছে, কিন্তু তাদের যে কূটনৈতিক সুযোগ সুবিধা সেগুলো রক্ষা করার দায়িত্ব কার? সেই যে দেশ তাকে সেই কূটনৈতিক সেখানে পাঠাচ্ছে, এই যে পররাষ্ট্র যে কর্মী আর কি, তারা বলতে কূটনৈতিক, তাদের এই যে পাঠাচ্ছে যারা অ্যাম্বাসেডার করে, যারা পাঠাচ্ছে, যে দেশ পাঠাচ্ছে অ্যাম্বাসেডার করে, তাহলে সেই দেশের তো তাদের স্বার্থ রক্ষা করতে হবে সেই দেশকেই। 3 নম্বর হচ্ছে স্থায়ী জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের অন্যতম গুরুত্বপূর্ণ রূপ হল স্থায়ী স্বার্থ, পার্মানেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট। কোন রাষ্ট্রের অপরিবর্তনীয় দীর্ঘমেয়াদী স্বার্থকে স্থায়ী জাতীয় স্বার্থ হিসেবে চিহ্নিত করা হয়। এরূপ স্বার্থসমূহের পরিবর্তন অত্যন্ত মন্থর গতিতে ঘটে থাকে।
জাতীয় স্বার্থে সব সমুদ্রে অবাধ নৌযাত্রার স্বাধীনতা এবং নিজ প্রভাবের ক্ষেত্র সম্প্রসারণ ও সংরক্ষণ করার মার্কিন প্রয়াস স্থায়ী জাতীয় স্বার্থের প্রকৃষ্ট উদাহরণ। এই যে জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থে সব সমুদ্রে অবাধ নৌযাত্রা স্বাধীন। মার্কিন যুক্তরাষ্ট্র কি চেয়েছে, সমস্ত সমুদ্রে তাদের নৌ বাহিনী যেতে পারে, তাদের নৌযাত্রা অবাধ হবে আর কি। আর কি করছে, নিজ প্রভাব আস্তে আস্তে তারা সম্প্রসারণ করছে, বাড়াচ্ছে, এবং সেটাকে বাড়িয়ে শুধু থাকছে না, সেটা সংরক্ষণ করছে, মানে স্থায়ীভাবে করছে। এটা হচ্ছে স্থায়ী জাতীয় স্বার্থের একটা উদাহরণ। ঠিক আছে। 4 হচ্ছে পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, মানে যে স্বার্থ পরিবর্তন হয়, যোগ্য জনকল্যাণের স্বার্থে পরিবর্তিত হয় আর কি। পরিবর্তনীয় স্বার্থ হলো জাতীয় স্বার্থের অন্য একটি রূপ। কোনো বিশেষ পরিস্থিতিতে একটি জাতি যেসব স্বার্থ জাতীয় কল্যাণের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় সেগুলিকে পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, ভ্যারিয়েবল ন্যাশনাল ইন্টারেস্ট, ভ্যারিয়েবল বলছে মানে পরিবর্তনীয়। সাধারণভাবে জনমত, দলীয় রাজনীতি, রাজনৈতিক ও নৈতিক লোকাচার প্রভৃতির দ্বারা এরূপ স্বার্থ নির্ধারিত হয়ে থাকে। যেহেতু এইসব রাজনৈতিক লোকাচার, নৈতিক লোকাচার, দলীয় রাজনীতি, একদল ক্ষমতায় থাকছে, অন্য দল ক্ষমতায় আসলো, তাহলে দলীয় রাজনীতির পরিবর্তন করলো। জনমত, আজকে এক দলকে সংখ্যাগরিষ্ঠ করে ভোটে দাঁড়িয়ে তারা সংখ্যাগরিষ্ঠ, তাদের পাঠালো, সরকার গঠন, আবার অন্য দলকে পাঠাতে পারে জনগণ। আবার রাজনৈতিক এবং নৈতিক লোকাচারও চেঞ্জ হতে পারে। এইগুলো হচ্ছে পরিবর্তনীয় জাতীয় স্বার্থ। 5 হচ্ছে সাধারণ জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের বিভিন্ন রূপের মধ্যে সাধারণ স্বার্থ বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সাধারণ জাতীয় স্বার্থ বলতে সেই সব ইতিবাচক শর্তকে বোঝায় যেগুলি বহু সংখ্যক জাতির ক্ষেত্রে কিংবা অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক প্রভৃতি ক্ষেত্রের মতো বহুবিধ নির্দিষ্ট ক্ষেত্রে সমভাবে প্রযুক্ত হতে পারে। উদাহরণ হিসেবে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা কিংবা নিরস্ত্রীকরণের কথা উল্লেখ করা যায়। এইসব ক্ষেত্রের সঙ্গে অনেকগুলি জাতির স্বার্থ একইভাবে জড়িত থাকে। ধরো আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি আর কি। বিশ্ব শান্তির ক্ষেত্রে প্রত্যেকটা জাতি অগ্রসর হবে। আবার নিরস্ত্রীকরণ, অস্ত্র তৈরি করা তো মানুষের সুবিধার জন্য, কিন্তু সেটা নিরস্ত্রীকরণও দরকার। কারণ কি, এমন পারমাণবিক, এখন বিশেষ করে পারমাণবিক অস্ত্র এমন তৈরি হয়ে গেছে, একটা দেশ যদি সেটা ব্যবহার করে ফেলে তাহলে কি হবে, অন্য দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। শুধু সেই দেশ ক্ষতিগ্রস্ত হবে না, অন্য দেশও ক্ষতিগ্রস্ত হবে। এরকম একটা পরিবেষ্টিত পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এখানে নিরস্ত্রীকরণের উপর খুব গুরুত্ব দেওয়া হয়। তাহলে এইগুলো হচ্ছে সাধারণ জাতীয় স্বার্থ, মানে প্রত্যেকটা জাতির ক্ষেত্রেই এটা দরকার, এই জন্য সাধারণ, সবার জন্য দরকার। তার 6 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের অন্যতম গুরুত্বপূর্ণ রূপ হল সুনির্দিষ্ট স্বার্থ। সাধারণ স্বার্থের যুক্তিসঙ্গত সম্প্রসারণ হিসেবে এরূপ স্বার্থের কথা বলা হয়। স্থান ও সময় নিরিখে এই ধরনের স্বার্থ নির্ধারিত হয়, তাই একে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ, স্পেসিফিক ন্যাশনাল ইন্টারেস্ট বলে। একটি নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার প্রতিষ্ঠার মাধ্যমে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক অধিকার রক্ষার প্রয়াসকে ভারত তথা অন্যান্য উন্নয়নশীল দেশের সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ হিসেবে চিহ্নিত করা। যেসব দেশ তো উন্নত আছে সেসব দেশ তো উন্নয়ন, কিন্তু যেসব দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, এইসব উন্নয়নশীল দেশগুলো তাদের স্বার্থ, তাদের অধিকার, তাদের রাজনৈতিক অধিকার, তাদের অর্থনৈতিক অধিকার, এগুলো রক্ষা করা হচ্ছে একটা সুনির্দিষ্ট জাতীয় স্বার্থের মধ্যে পড়ে। এবার দেখো, আমাদের প্রশ্ন আসতে পারে এরকম, জাতীয় স্বার্থ রক্ষার উপায় সমূহ। জাতীয় স্বার্থ রক্ষার 5টি উপায় আছে। একটা হচ্ছে কূটনীতি, 2 হচ্ছে প্রচার, 3 অর্থনৈতিক সাহায্য ঋণদান, 4 জোট গঠন, আর 5 হচ্ছে বল প্রয়োগ। তাহলে দেখো, প্রথমে জাতীয় স্বার্থ রক্ষার উপায়। প্রথমে 1 কূটনীতি। জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান উপায় হল কূটনীতি। কূটনীতিবিদরা নিজেদের সরকার কর্তৃক গৃহীত পররাষ্ট্র নীতিকে বিদেশি রাষ্ট্রপ্রধান এবং ওইসব দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তোলার কাজে লিপ্ত থাকেন। তাদের কাজে, তাদের দেশ সরকার কেন একটা পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপ যে দেশে তিনি কূটনীতিবিদ হিসেবে কাজ করছেন সেই দেশের জনগণকে বোঝান, সেই দেশের সরকারকে বোঝান আর কি। নিজেদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য তারা প্রধানত 3টি পদ্ধতি অনুসরণ করেন। প্রথম হচ্ছে, 1 হচ্ছে বিশ্বাস উৎপাদন, 2 হচ্ছে আপোষ সভা, এবং 3 হচ্ছে বল প্রয়োগের ভীতি প্রদর্শন। প্রথমে বিশ্বাস উৎপাদন করে যেতে হলো তো ভালো, তারপরে তা না হলে আপোষ সভায় আসেন, আর তারপরেও যদি না হয় তখন তারা বল প্রয়োগ করতে পিছপা হন না আর কি। আর এই কূটনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পামার ও পার্কিন্স তাদের নিজ নিজ দেশের সরকারের চক্ষু কর্ণ বলে চিহ্নিত করেছেন। কারণ এই কূটনীতিবিদরা হচ্ছে চক্ষু আর কর্ণ। কেন? কারণ তারা তাদের দেশের স্বার্থ কোনো বিঘ্নিত হচ্ছে কিনা সেটা কিন্তু একদম সজাগ সতর্ক দৃষ্টি রাখে। এই জন্য 2 হচ্ছে প্রচার। প্রচার হলো জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান উপায়। একটি দেশের সরকার তার জাতীয় স্বার্থ, বিশেষত পররাষ্ট্র নীতির সপক্ষে অন্যান্য রাষ্ট্রের সরকার ও জনগণকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারের আশ্বাসন করে। আর এখন তো প্রচারের যুগ, প্রচার না হলে বুঝবে কি করে সরকার কি চাচ্ছে। বেতার, দূরদর্শন, সমপত্র, সাময়িক পত্র প্রভৃতির মাধ্যমে গৃহীত নীতির যৌক্তিকতা প্রমাণের জন্য ওই সরকার সচেষ্ট হন।
তিন হচ্ছে অর্থনৈতিক সাহায্য ঋণ দান। উন্নত ও ধনশালী রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের জাতীয় স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে অর্ধোন্নত উন্নতিকামী দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য ঋণ প্রদান করে। বলা ভালো, এই ধরনের সাহায্য ঋণ দানের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণ দানকারী রাষ্ট্রের কার্যকলাপের প্রতি ঋণ গ্রহণকারী রাষ্ট্রগুলির অকুণ্ঠ সমর্থন আদায় করা। তাহলে এই যে বহুজাতিক রাষ্ট্রগুলো, তারপরে বহুজাতিক রাষ্ট্র বলেছি, বহুজাতিক কোম্পানিগুলো, তারা কি করে, বিভিন্ন বড় বড় রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের, ধনশালী রাষ্ট্রের তারা স্বার্থ রক্ষা করে। তাহলে এই বহুজাতিক কোম্পানিগুলো কি করে, সেই ছোট ছোট বিভিন্ন উন্নত অর্ধোন্নত দেশগুলিকে ঋণ প্রদান করে। সেই দেশ দেওয়ার থেকে এইসব কোম্পানি ঋণ প্রদান করে। তাহলে সেই কোম্পানি এমনভাবে কাজ করে যে তাদের যাতে সুবিধা হয়। তাহলে তারা কি করে, এই যে ঋণ প্রদানকারী, ঋণ দানকারী রাষ্ট্রগুলো, এই বহুজাতিক সংস্থাগুলো এই ঋণ দানকারী মানে রাষ্ট্র হিসেবে কাজ করে। এরা কি করে, ওই যে ঋণ গ্রহণকারী যেসব রাষ্ট্র আছে তারা তাদের সমর্থন আদান করে। আর সব ক্ষেত্রে এরকম তা হয় না, কোনো কোনো ক্ষেত্রে ধরো একটা বৃহৎ আয়তন রাষ্ট্র, উন্নত ধনশালী, যেমন আমেরিকা, তারা চাইবে তাদের মতের প্রতি সমর্থন আদায় করুক, তাদের সমর্থন থাকে, ছোট ছোট রাষ্ট্রকে তারা ঋণ দেবে, সাহায্য করবে, যাতে তাদের যেসব কার্যকলাপ বিশ্বের ক্ষেত্রে তাদের একটা প্রতিপত্তি, দাদাগিরি থাকবে আর কি, এরকম আর কি। চার হচ্ছে জোট গঠন। দুই বা ততোধিক রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সাধারণ স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে জোট গঠন করতে পারে। অনেক সময় নিজের শক্তি বৃদ্ধির জন্য একটি রাষ্ট্র জোট গঠনের পথে পা বাড়ায়। ধর একটা রাষ্ট্র সাথে আর একটা রাষ্ট্র জোট গঠন করে। আবার জোট গঠনের ফলে কোনো রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠলে তাকে প্রতিহত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী জোট গড়ে উঠতে দেখা যায়। ধর একটা রাষ্ট্র একা পাচ্ছে না, তখন কি সে আর একটা রাষ্ট্রের সঙ্গে জোট গঠন করলো, জোট গঠন করে সে এগিয়ে গেল, তাদের সব দিক থেকে সেনা বৃদ্ধি হলো, সবকিছু তাদের সহযোগিতা, তাদের হাতিয়ার বাড়লো, লোকবল বাড়লো, এরকম আর কি ব্যাপারটা। তখন কি হয়, অন্য রাষ্ট্র আবার প্রতিদ্বন্দ্বী হয়ে গেল। যেমন একসময় ঠান্ডার লড়াই ছিল না আমেরিকা আর রাশিয়ার মধ্যে, এখন রাশিয়া ভেঙে টুকটুক হয়ে গেছে, সে আলাদা কথা। এরকম আর কি জোট গঠন থাকতো আর কি। এবার হচ্ছে বল প্রয়োগ। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রগুলি বল প্রয়োগ বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে থাকে। এইভাবে 1965 সালে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল। আবার অনেক সময় শক্তিধর ও মহাশক্তিধর রাষ্ট্রগুলি নিজেদের জাতীয় স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিকারাগুয়া, আঙ্গোলা, গ্রেনাডা প্রভৃতি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কথা উল্লেখ করা যায়। এই যে ভারতের কাশ্মীর একটা অবিচ্ছেদ্য অঙ্গ, সেখানে পাকিস্তান বারবার নাক গলায়, পাকিস্তান সেখানে দখল করার জন্য একবার তো লড়াই করলো 1925 সালে কাশ্মীর দখল করার জন্য। এখনো বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ পাকিস্তান করেই চলেছে। তাহলে কি হচ্ছে, ভারতকে নিজেকে ঠিক রাখতে গেলে তখন তাকে তো ঠিক থাকতেই হবে, প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ করতে হবে, ওই দেশের হস্তক্ষেপ করতে হবে, এরকম আর কি ব্যাপারটা। তো দরকার হলে বল প্রয়োগের বইতেও, মানে বল প্রয়োগ করতেও ভারত দ্বিধা করবে না। সেরকম আমেরিকা কি করেছে, আমেরিকা বিভিন্ন জায়গায় বল প্রয়োগ করেছে, সেগুলো যেমন নিকারাগুয়া, আঙ্গোলা, গ্রেনাডা প্রভৃতি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে তারা কিন্তু বল প্রয়োগ করেছে। এবার তো উপসংহার। নিজের জাতীয় স্বার্থের উদ্দেশ্যে একটি রাষ্ট্র উপরিউক্ত উপায়গুলির মধ্যে যে কোনো এক বা একাধিক উপায় অনুসরণ করতে পারে। তবে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের সময় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে প্রতিটি রাষ্ট্রের উচিত বল প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ উপায় অনুসরণ করা। অন্যথায় ওইসব লক্ষ্য উদ্দেশ্যের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে। বল প্রয়োগ করলে সেই গ্রহণযোগ্যতা কতটা, সেইটা লক্ষ্য উদ্দেশ্য এবং বল প্রয়োগ করাটা ঠিক হচ্ছে কিনা, এনে কিন্তু প্রশ্ন উঠবে। সেই জন্য বল প্রয়োগের আগে এগুলো একটু ভেবে চিন্তা করতে হবে। বল প্রয়োগ না করে যদি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ঘটে তাহলে সেটা ভালো হয়। এবার দেখো, পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা কি। আন্তর্জাতিক রাজনীতি তথা আন্তর্জাতিক সম্পর্কে রথচক্র বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে কেন্দ্র করে অবস্থিত হয়। পররাষ্ট্রনীতি ছাড়া একটি রাষ্ট্রকে দিক দর্শন যন্ত্রের একটি জাহাজের সঙ্গে তুলনা করা যেতে পারে। আবার পররাষ্ট্রনীতি হলো নীতি নির্ধারকদের সঙ্গে অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থাৎ আন্তর্জাতিক পরিবেশ ও পরিস্থিতির মিথস্ক্রিয়ার ফল। এইরূপ নীতি নির্ধারণ করার সময় প্রতিটি রাষ্ট্রকে অভ্যন্তরীণ পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পরিবেশ ও পরিস্থিতি এবং অন্যান্য রাষ্ট্রের প্রতিক্রিয়ার কথা বিশেষভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। আমি একটা দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে গেলে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। অন্য দেশ কি ভাববে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন আছে, আমাদের দেশের জনগণ কি ভাববে, অনেক কিছু মিলিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়।
এর অর্থ পররাষ্ট্র নীতি নির্ধারকেরা জাতীয় স্বার্থের ভিত্তিতে এরূপ নীতি নির্ধারণ করে, তাদের জাতীয় স্বার্থের দিকে খেয়াল রাখতে হয় আর কি। তবে এই কথা ঠিক যে জাতীয় স্বার্থের ধারণাটি অস্পষ্ট, অর্থাৎ কোন বিষয়ের উপর জাতীয় স্বার্থ অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক রাষ্ট্রদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এবার দেখো জাতীয় স্বার্থের নির্ধারণকারী উপাদান সমূহ কি কি উপাদানের উপরে জাতীয় স্বার্থ নির্ধারণ হয়। পররাষ্ট্র নীতি নির্ধারণের সময় প্রতিটি দেশের নীতি নির্ধারণকারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ প্রথমে জাতীয় ক্ষেত্রে কোন কোন বিষয়কে জাতীয় স্বার্থের অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে সরকারি দল বা মোর্চা এবং বিরোধী দল বা মোর্চার মধ্যে মোটামুটি ঐক্যমতের প্রয়োজন। যারা ক্ষমতা আছে আর যারা বিরোধী দল আছে সবার মধ্যে একটা ঐক্যমত না হলে এই পররাষ্ট্র নীতি নির্ধারণ করা খুবই কঠিন আর কি। এবং বিশেষ করে জাতীয় স্বার্থ অনুযায়ী কোনটা নীতি নির্ধারণ করতে হবে সেগুলো তাদের মতে একটা ঐক্যমতের প্রয়োজন হয়, বিশেষত গণতান্ত্রিক রাষ্ট্রগুলির ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তবে তাছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন ধরনের গোষ্ঠী, সংগঠন, জনমত প্রভৃতির মতামত বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। উদাহরণ হিসেবে স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, বুদ্ধিজীবীদের সংগঠন, জাতপাতগত সংগঠন, ভাষাগত সংগঠনের মধ্যে জনসাধারণের মতামতের কথা উল্লেখ করা যেতে পারে। তাদের পরস্পর বিরোধী স্বার্থগুলির মধ্যে জাতীয় স্বার্থ সম্পর্কে মোটামুটি ভাবে ঐক্যমত প্রতিষ্ঠিত না হলে একটি রাষ্ট্রের পক্ষে কখনোই শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করা সম্ভব হয় না। অবশ্যই কথা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতির মতো পাশ্চাত্যের উন্নত দেশগুলিতে স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থকে জাতীয় স্বার্থের মধ্যে অন্তর্ভুক্তিকরণের জন্য যেভাবে প্রচেষ্টা চালায়, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিতে এরূপ দেখা যায় না। পররাষ্ট্র নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের প্রভাবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এসব গোষ্ঠী লবিং পদ্ধতি অর্থাৎ সরকার পক্ষ বিরোধী পক্ষকে প্রভাবিত করার কাজে আত্মনিয়োগ করে, কিন্তু আমাদের এইসব দেশে কিন্তু অতটা লবিং পদ্ধতিটা নেই। পশ্চিমী উন্নত দেশগুলির বহুজাতিক সংস্থাগুলির ব্যাপারে যথেষ্ট সাফল্য অর্জন করে। অপরদিকে উন্নয়নশীল দেশগুলিতে এইসব গোষ্ঠী অপেক্ষা পূর্বোক্ত অন্যান্য গোষ্ঠী ও সংগঠনগুলি জাতীয় স্বার্থ নির্ধারণের ক্ষেত্রে সাধারণভাবে আপোষমুখী মনোভাব প্রদর্শন করে। আবার এইসব দেশের জনসাধারণ রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন না হওয়ার ফলে জাতীয় স্বার্থ নিয়ে তারা কার্যত মাথা ঘামায় না। এই যেসব দেশের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে সমস্যা, সেখানে জাতীয় স্বার্থ কি হবে এইসব সাধারণ বিষয় নিয়ে, মানে এইসব বিষয় নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা থাকেই না। এরূপ ক্ষেত্রে শাসক বা বিরোধী দলের প্রভাব আর কি, যারা এলিটস, প্রভাব বর আর কি, যারা এলিটস, এরাই সাধারণত এগুলো করে থাকে। জাতীয় স্বার্থ নির্ধারণ করার পর তাকে ভিত্তি হিসেবে ধরে নিয়ে তাদের উপর পররাষ্ট্রনীতির ইমারত গড়ে তোলে। তবে তা করার সময় সরকারকে সামগ্রিকভাবে জাতির ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, জাতির উন্নয়ন বা জাতীয় উন্নয়ন, জাতীয় মর্যাদা, জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি, বিশ্ব ব্যবস্থা প্রভৃতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। অন্যথায় বিরোধী রাজনৈতিক দলগুলি আইনসভার মধ্যে কিংবা বাইরে সমালোচনার ঝড় তুলে জনমত গঠনের মাধ্যমে জাতীয় স্বার্থের পরিপন্থী পররাষ্ট্র নীতির পরিবর্তন সাধন করতে সরকারকে বাধ্য করে। বিশেষ করে গণতন্ত্রের ক্ষেত্রে এটা হয়। তাছাড়া সরকারি দল কিংবা মোর্চার মধ্যে জাতীয় স্বার্থের প্রশ্নের বিরোধ দেখা দিতে পারে। এরূপ ক্ষেত্রে নিজেদের মধ্যে আপোষ সভার মাধ্যমে জাতীয় স্বার্থ নির্ধারণ করা, এইভাবে নির্ধারিত জাতীয় স্বার্থ পররাষ্ট্র নীতির ভিত্তি হিসেবে কাজ করে। এবার দেখো জাতীয় স্বার্থের বিভিন্নতা ও পররাষ্ট্র নীতি। পররাষ্ট্র নীতি নির্ধারণের সময় জাতীয় ক্ষেত্রের মতো আন্তর্জাতিক ক্ষেত্রের উপরও নীতি নির্ধারণকারীদের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ থাকতে হয়। কোন রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থের কথা বিশেষভাবে বিচার বিবেচনা না করে পররাষ্ট্র নীতি নির্ধারণ করলে সেই নীতি চূড়ান্তভাবে ব্যর্থ হতে বাধ্য। তবে ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রেরই জাতীয় স্বার্থ এক ও অভিন্ন না হয় স্বাভাবিকভাবে বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য করা যায়। সব রাষ্ট্রের তো জাতীয় স্বার্থ এক হতে পারে না, এই জন্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রকম পররাষ্ট্রনীতি দেখা যায়। এমনকি জাতীয় স্বার্থের ভিন্নতা একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সঙ্গে অন্য এক বা একাধিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির চরম পার্থক্য এনে দেয়। তার ফলে ওইসব রাষ্ট্র যে কোনো আন্তর্জাতিক বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে। এরূপ ক্ষেত্রে কূটনৈতিক কিংবা বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে আলাপ আলোচনার পথ ধরে ওইসব রাষ্ট্র সংশ্লিষ্ট বিতর্কিত বিষয়ে মোটামুটিভাবে ঐক্যমতে উপনীত হওয়ার জন্য সচেষ্ট হয়। এমনকি ব্যাপারে বিরোধ নিষ্পত্তির জন্য সম্মিলিত জাতিপুঞ্জের ইতিবাচক ভূমিকা পালনের জন্য এগিয়ে আসতে হয়। সম্মিলিত জাতিপুঞ্জ যে কোনো সমস্যা দেখা যায়, সম্মিলিত জাতিপুঞ্জ তখন তাই বিরোধটা সমাধান করে আর কি। কিন্তু সব ক্ষেত্রে যে পরস্পর বিরোধী রাষ্ট্রগুলি ঐক্যমতে উপনীত হতে সক্ষম হবে এমন কোনো কথাই নেই। ফলে বিশ্ব রাজনীতির আঙ্গনে তারা একে অপরের প্রতিপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কারণ কোন রাষ্ট্রের সাধারণভাবে তাদের মৌলিক জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে বিরোধী রাষ্ট্র বা রাষ্ট্রগুলির সঙ্গে হাত মেলাতে, অর্থাৎ তাদের পররাষ্ট্রনীতিকে মেনে নিতে চায় না। কিন্তু কোন রাষ্ট্রের সরকার বা রাষ্ট্রপ্রধান তা করলে তাকে দেশদ্রোহী বলে অভিহিত করা হয়। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফ্রাঙ্কল বলেছেন যে কোন রাষ্ট্রনেতা যদি নিজের দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী অন্য কোনো দেশের জাতীয় স্বার্থের প্রতি
আনুকূল্য প্রদর্শন করেন, তাহলে তার কাজকে দেশদ্রোহিতার সমর্থক বলে গণ্য করা হবে আর কি। তবে রাষ্ট্রীয় কর্তৃত্বের উচ্চস্তরে এই ধরনের দেশদ্রোহী একান্তত বিরল, এরকম দেখা যায় না। প্রত্যেক রাষ্ট্রনেতাই তাদের নিজেদের দেশের স্বার্থ রক্ষা, যাতে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে চলেন আর কি। এবার দেখো পররাষ্ট্রনীতি নির্ধারণে কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের ভূমিকা। জাতীয় স্বার্থের অর্থ নিয়ে অস্পষ্টজনিত বিতর্ক থাকলে এখনো পর্যন্ত এর কোনো বিকল্প নেই বলে ফ্রাঙ্কেল অভিমত ব্যক্ত করেছেন। বিভিন্ন রকম বিতর্ক থাকলেও কিন্তু এটা তো এর বিকল্প নেই, জাতীয় স্বার্থ তো রক্ষা করতেই হবে। পররাষ্ট্রনীতি নির্ধারণকারী কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। প্রথমে আলোচনা করা যেতে পারে, প্রথমে হচ্ছে 1 নম্বর জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা। একটা প্রত্যেক দেশেরই স্বাধীনতা যদি না থাকলো, নিরাপত্তা না থাকলো, তাহলে আর কি স্বার্থ রক্ষা করলো। প্রতিটি দেশের জাতীয় স্বার্থের উপাদানগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা। ক্ষুদ্র বৃহৎ নির্বিশেষে প্রতিটি রাষ্ট্রই তার জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে, কারণ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ না থাকলে সেই দেশটি সার্বভৌম রাষ্ট্র বলে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি লাভ করতে পারে না। তাই প্রতিটি রাষ্ট্র তার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য সর্বতভাবে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যায়। দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য সরকারকে সামরিক শক্তি যথেষ্ট পরিমাণে শক্তিশালী হতে হয়। প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য শক্তিশালী ও যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত সামরিক বাহিনী, সর্বাধুনিক অস্ত্রশস্ত্র প্রভৃতির প্রয়োজন। কিন্তু এগুলো যথেষ্টভাবে গড়ে তোলার জন্য সব রাষ্ট্রের সমান আর্থিক ও প্রযুক্তিগত ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে অতি উন্নত দেশগুলির সাহায্য গ্রহণ করতে হয়। উদাহরণ হিসেবে পাকিস্তান ও ইসরায়েলের কথা বলা যেতে পারে। চিরশত্রু ভারতের হাত থেকে নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার জন্য পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাপক সাহায্য লাভ করে নিজের সামরিক বাহিনীকে শক্তিশালী করার কাছে আত্মনিয়োগ করেছে। তাই তার পররাষ্ট্রনীতিকে মার্কিন ঘেঁষা পররাষ্ট্রনীতি বলে চিহ্নিত করা হয়। অনুরূপভাবে আরব দেশগুলির চিরশত্রু ইসরায়েল তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট একটি শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। আবার আরব রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ বিরোধিতা সত্ত্বেও তার অনিশ্চিত অস্তিত্বকে ইসরায়েল সামরিক শক্তির মাধ্যমে কেবল টিকিয়ে রাখেনি, সেই সঙ্গে একটি প্রত্যয়দীপ্ত পররাষ্ট্র নীতি অনুসরণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এক মেরুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠিত হওয়ার ফলে নানা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র তার অপছন্দের রাষ্ট্রগুলির উপর হস্তক্ষেপ করে সেই সব দেশের সরকারের পতন ঘটিয়ে নিজের অনুগত সরকার প্রতিষ্ঠান মনোযোগী হয়েছে। উদাহরণ হিসেবে ইরাক ও লিবিয়ার কথা উল্লেখ করা যেতে পারে, যে সাদ্দাম হোসেনের পতন ঘটিয়ে দিল, লিবিয়ার সরকার পরিবর্তন করলো, এরকম আর কি। তবে কেবল সামরিক দিক থেকে শক্তিশালী হওয়া কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে মিত্র জোট গঠন করা যথেষ্ট নয়। দেশের জাতীয় স্বাধীনতা নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজন দেশবাসীর আত্মপ্রত্যয় ও আত্মত্যাগের মনোভাব। কোন দেশের সরকার যদি দেশবাসীর মধ্যে দুটি বিষয়ে জাগিয়ে তুলতে সমর্থ হয়, তাহলে অতি বড় শক্তিশালী রাষ্ট্রের পক্ষেও সংশ্লিষ্ট দেশটিকে পদানত করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। হো চি মিনের নেতৃত্বাধীন ভিয়েতনামই তার প্রকৃষ্ট উদাহরণ। ভিয়েতনাম ছোট্ট একটা দেশ, কিন্তু আমেরিকা তাকে নড়াতে পারেনি, আমেরিকা তার কাছে হার মানতে বাধ্য হলো আর কি। বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে যুদ্ধ করেও ওই দেশটিকে পরাজিত করতে না পারে নাপাম বোমার মতো মারণাস্ত্র প্রয়োগ করেছিল। তা সত্ত্বেও শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি মাথা পেতে নিয়ে তাকে ভিয়েতনাম থেকে চলে যেতে হয়েছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় উন্নয়ন। প্রতিটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা। সেই জন্য প্রতিটি জাতীয় উন্নয়ন, জাতির উন্নয়ন, যদি একটা দেশের ক্ষেত্রে আর কি যদি উন্নয়ন হয়, দেশের অবস্থা যদি পরিবর্তন হয়, তাহলে তো সে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান পাবে আর কি। তাহলে প্রয়োজনীয় উন্নয়নের উপর যথাসম্ভব গুরুত্ব দিতে হবে। জাতীয় স্বার্থের এই দিকটির উপর ভিত্তি করে একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়। এক্ষেত্রে জাতীয় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক উন্নয়নকে বোঝায় না, সেই সঙ্গে শিল্পায়নকে বোঝায়। একটি কৃষি প্রধান দেশ জনগণের প্রয়োজন পূরণের পর তার উদ্বৃত্ত কাঁচামাল এবং প্রয়োজন অন্যান্য দ্রব্য এবং পরিষেবা বিভিন্ন দেশে রপ্তানি করে। যদি সেই দেশটা নিজেদেরই যদি কৃষির মানে অন্য দেশের উপর নির্ভর করে, তাহলে সে আর কি করবে? নিজেকে কৃষি উন্নত করতে হবে, তারপরে সেইটা বিদেশে তখন পাঠাবে। আগে নিজেকে তো উন্নত হতে হবে, তারপর সাথে সাথে শিল্পের উন্নত করতে হবে। এর ফলে একদিকে যেমন ওই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, যে দেশে পাঠাবে সেই দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, ক্রমশত অনেক বেশি সুদৃঢ় হয়, এবং তেমনি রপ্তানিকৃত দ্রব্য সামগ্রী থেকে সংগৃহীত অর্থ দিয়ে ওই রাষ্ট্র তার প্রয়োজন মতো জিনিসপত্র ক্রয় করে দেশের উন্নতির পথ অধিকতর প্রশস্ত করতে পারে। এরূপ উন্নতিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে উন্নয়ন বা জাতীয় উন্নয়ন বলা হয়। উদাহরণ হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ সংক্রান্ত চুক্তির কথা উল্লেখ করা যায়। এর ফলে ভারত মার্কিন সম্পর্ক পূর্বাপেক্ষা অনেক বেশি সুদৃঢ় হয়েছে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
আবার শিল্পোন্নয়ন একটি দেশের বা একটি রাষ্ট্রের জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, জাপান প্রভৃতি শিল্পোন্নত দেশগুলি আন্তর্জাতিক রাজনীতিতে বৃহৎ শক্তির মর্যাদা লাভ করেছে, কারণ ওইসব দেশের শিল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের জন্য ওইসব দেশ তাদের পররাষ্ট্রনীতির অন্যতম হাতিয়ার হিসেবে বৈদেশিক সাহায্য, ফরেন এইডকে বেছে নিয়েছে। তাই অনুন্নত উন্নয়নশীল কৃষিভিত্তিক দেশগুলিকে দ্রুত শিল্পায়নের কাজে আত্মনিয়োগ করেছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশগুলি তাদের সম্পদকে পুরোপুরি কাজে লাগানোর উদ্দেশ্যে শিল্পোন্নত দেশসমূহের কাছ থেকে মূলধন ও প্রযুক্তিগত সাহায্য গ্রহণ করে। অনেক দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু তাদের নিজেদের এমন অর্থ নেই যে সেইগুলো সম্পদকে কাজে লাগাবে। তখন তারা কি করে, এইসব শিল্পোন্নত দেশগুলির কাছ থেকে মূলধন নেয় এবং প্রযুক্তিগত সাহায্য নিয়ে সেইগুলো তুলে বা সেইগুলো ব্যবহার করতে শেখে আর কি। তাতে তাদের উন্নত হয় দেশ। এইভাবে কৃষিক্ষেত্রে উন্নত হওয়া সত্ত্বেও শিল্পক্ষেত্রে উন্নত না হওয়ার ফলে ওইসব দেশ বিশ্ব রাজনীতিতে স্বাধীন ও সুদৃঢ় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। তাই জাতীয় স্বার্থের ওইসব দেশের পররাষ্ট্রনীতি নির্ধারকরা আন্তর্জাতিক ক্ষেত্রে শিল্প সমৃদ্ধ দেশগুলির সঙ্গে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। এশিয়া ও আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলি এই পথ ধরে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকে। লক্ষণের বিষয় হলো, এরূপ সাহায্য গ্রহণের ফলে ওইসব রাষ্ট্র স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে না। সেক্ষেত্রে সাহায্য প্রদানকারী রাষ্ট্রগুলির নির্দেশ মেনে নিতে কার্য তারা বাধ্য হয়। তবে একথা সত্য যে প্রাকৃতিক সম্পদ পর্যাপ্ত পরিমাণে না থাকলে একটি দেশ তার ঐকান্তিক প্রচেষ্টা, যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং সঠিক কূটনীতি অনুসরণ করার মাধ্যমে শিল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম। উদাহরণ হিসেবে জাপানের কথা উল্লেখ করা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্ব ব্যবস্থা। একটি শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড সিস্টেম প্রতিষ্ঠিত হলে প্রতিটি রাষ্ট্রের সার্বিক অগ্রগতির পথ প্রশস্ত হতে পারে। তাই প্রতিটি রাষ্ট্রের জাতীয় স্বার্থের লক্ষ্য হওয়া উচিত এমন একটি পররাষ্ট্রনীতি নির্ধারণ করা যার মাধ্যমে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, আধিপত্য বিস্তারের প্রচেষ্টা প্রবৃত্তির পরিবর্তে একটি শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়। এবং সেই শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তুললে বিশ্বের সবারই সুবিধা। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে ইতিহাস অন্য কথা বলে। এখানে অতি শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের জাতীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য সমগ্র বিশ্ব ব্যবস্থাকে নানাভাবে ছিন্ন বিচ্ছিন্ন করার কাছে আত্মনিয়োগ করেছে। তাই তাদের পররাষ্ট্রনীতি প্রকৃতিগতভাবে আগ্রাসী ও ভীতিপূর্ণ পরিবেশের সৃষ্টির মাধ্যমে সমগ্র বিশ্ব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছে। উদাহরণ হিসেবে ঠান্ডা লড়াই এর ফলে উদ্ভূত বিশ্ব ব্যবস্থার কথা উল্লেখ করা যেতে পারে। ঠান্ডা লড়াই দেখবে একটা ভিডিও করা আছে, শুনে নেন, তার বুঝতে পারবে ঠান্ডা লড়াই জিনিসটা কি। ওই পর্বে অর্থাৎ 1945 থেকে 1991 সাল পর্যন্ত সোভিয়েত সমাজতন্ত্রের বিশ্বব্যাপী সম্প্রসারণ প্রতিরোধের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলি মার্শাল পরিকল্পনা, ন্যাটো, সেন্টো, সিয়েটো প্রভৃতির মতো সামরিক ও অর্থনৈতিক জোট গঠন করেছিল। অপরদিকে আত্মরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন গড়ে তুলেছিল ওয়ারাশ জোট ও কমেকন। প্রথম দিকে সমগ্র ইউরোপ জুড়ে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক জোট দুটির কার্যকলাপের ফলে বিশ্ব ব্যবস্থা অশান্ত হয়ে ওঠে। কোরিয়া, কিউবা, ভিয়েতনাম প্রভৃতি সমস্যা সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের পতনের পর যে এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়নি। এখন তো আমেরিকার বিরুদ্ধে বলার কেউ থাকছে না আর কি, কারণ পুঁজিবাদী রাষ্ট্রগুলি বিশেষত এক মেরুকেন্দ্রিক বিশ্বের অধীশ্বর মার্কিন যুক্তরাষ্ট্র নিজ নিজ দেশে পুঁজিবাদের ভিত্তি থেকে অধিকতর সুদৃঢ় করাকেই তাদের জাতীয় স্বার্থ হিসেবে গ্রহণ করেছে। বলা বাহুল্য, এরূপ জাতীয় স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা পররাষ্ট্রনীতি কখনোই বিশ্ব শান্তি ও পারস্পরিক সৌহার্দ্যের নীতির অনুসারী হতে পারে না, বরং এরূপ পররাষ্ট্রনীতি উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের সমর্থক হয়ে উঠেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে অনুন্নত উন্নয়নশীল দেশগুলির উপর। ঠান্ডা লড়াইয়ের সময় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলি নিজেদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তাদের জাতীয় স্বার্থে যে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল তা কিছুটা সাফল্য লাভ করতে পেরেছিল, কারণ দর কষাকষির মাধ্যমে দুটি জোটের কাছ থেকে তারা সুযোগ সুবিধা আদায় করে নিতে মোটামুটি স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে সক্ষম হয়েছিল। তাছাড়া এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি বিশ্বব্যাপী যে আন্দোলনের সূত্রপাত ঘটাতে পেরেছিল, তার ফলে সমৃদ্ধ জাতিপুঞ্জ তাদের বক্তব্য বিশেষ গুরুত্ব লাভ করেছিল। কিন্তু আজকের একমেরুকেন্দ্রিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলন তার পূর্বেকার গুরুত্ব হারিয়ে ফেলেছে। এমনকি জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির একটি বড় অংশ ওই আন্দোলনের সদস্য হিসেবে খাতা কলমে থাকলেও বাস্তবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগামী হয়ে উঠেছে। কারণ এখন একটা বিশ্বে এক মেরুকেন্দ্রিক, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই শুনতে হবে আর কি।
এবার বিশ্ব পরিস্থিতির মৌলিক পরিবর্তন সাধিত হওয়ার ফলে ওইসব রাষ্ট্র তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন ঘটাতে বাধ্য হয়েছে। এর থেকে কথাই প্রমাণিত হয় যে জাতীয় স্বার্থের ধারণা নিশ্চল স্থানের মতো কোনো ধারণা নয়, পরিবেশ ও পরিস্থিতির ফলে তার পরিবর্তন সাধিত হতে পারে। বলা বাহুল্য, যেহেতু জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রতিটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি গড়ে ওঠে, সেহেতু এরূপ স্বার্থের পরিবর্তন ঘটার পরও পররাষ্ট্রনীতি কখনোই পরিবর্তিত থাকতে পারে না। যখনই এক মণিমন্ত্র বিশ্ব হয়ে গেল, তখন আমেরিকার যে মানে আমেরিকা নিজেদের স্বার্থ টিকে রাখার জন্য আমেরিকার অনুগামী হতে হলো, তাহলে তাদের জাতীয় স্বার্থ পরিবর্তন হয়ে গেল সেই সব রাষ্ট্রগুলির। যারা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। অন্য একটি দিক থেকে পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। জাতীয় স্বার্থের অন্যতম উপাদান কিনা তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়দের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। এরূপ মতাদর্শের জাতীয় স্বার্থ বলে সাধারণভাবে অনেকে মেনে নিয়েছে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দ্বি-মেরুকেন্দ্রিক বিশ্ব রাজনীতির আবির্ভাব এবং বিকাশ ঘটার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগামী পুঁজিবাদী রাষ্ট্রগুলি কিংবা সোভিয়েত ইউনিয়নের অনুগামী সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, কর্মসূচি প্রভৃতির রাজনৈতিক মতাদর্শের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবে তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু ওই সময় আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বিস্ময়কর ঘটনা ঘটতে দেখা যায়। উভয় মেরু অর্থাৎ উভয় জোটের কিছু কিছু সদস্য রাষ্ট্র সংশ্লিষ্ট জোটের মধ্যে থেকেও তাদের জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অন্য জোটভুক্ত রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলত। যারা আমেরিকান বা রাশিয়া বা মানে যাদের সঙ্গে থাকুক না কেন, তারা নিজেদের স্বার্থে আবার অন্য সঙ্গেও সম্পর্ক রাখতো আর এরকম। এমনকি নানা ধরনের চুক্তি সম্পাদন করতে দ্বিধাবোধ করেনি। বলা বাহুল্য, তা করতে গিয়ে সব রাষ্ট্র তাদের পূর্ব ঘোষিত পররাষ্ট্রনীতির কিছু কিছু পরিবর্তন ঘটাতে দ্বিধাবোধ করেনি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, পাকিস্তান 1954 সালে গঠিত সিয়েটো এবং 1955 সালে গঠিত বাগদাদ চুক্তি পরবর্তী সময় পরিবর্তন সেটার নাম হচ্ছে বাগদাদ চুক্তির সেন্টো। সদস্য সত্ত্বেও সমাজতান্ত্রিক দেশ চীনের সঙ্গে মৈত্রীয় সম্পর্ক গড়ে তুলেছিল। এর প্রধান কারণ হল পাকিস্তানের ভারত ভীতি এবং ভারতের সঙ্গে ঐনুকূল সম্পর্ক। এই যে ভারত ভীতি ভারতের সঙ্গে ঐনুকূল সম্পর্ক, এই জন্য চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল, আর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। আবার সমাজতান্ত্রিক রাষ্ট্র চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের গভীর সম্পর্ক ছিল। 1956 সালে কুশ্চেভের নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন নিস্তালিনীকরণ বা পুঁজিবাদী রাষ্ট্রগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহযোগিতার নীতি প্রভৃতি অনুসরণ করার কথা ঘোষণা করার পর থেকে দুটি রাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধ ক্রমশ তীব্র আকার ধারণ করেছিল। সোভিয়েত ইউনিয়ন তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য পররাষ্ট্রনীতির ওই পরিবর্তন ঘটালেও চীনের কাছে তা আদৌ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। ফলে উভয় রাষ্ট্রের মতাদর্শ বিরোধ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। দুটোই কিন্তু একই চীন বা সোভিয়েত ইউনিয়ন সবাই সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো, তাদের কিন্তু তাদের নিজেদের মধ্যে মতাদর্শগত পরিবর্তন শুরু হলো। ওই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র হাতছাড়া করতে চায়নি। তাই 1949 সালে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর মার্কিন যুক্তরাষ্ট্র তাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে ফরমোজা চীন, বর্তমানে যেটার নাম হচ্ছে তাইওয়ানকে প্রকৃত চীনের মর্যাদা দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ, এমনকি নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্র বিগত শতকের 70-এর দশকের প্রথম দিকে গণসাধারণতন্ত্র চীনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। তাছাড়া সম্মিলিত জাতিপুঞ্জের এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাইওয়ানের পরিবর্তে চীনকে স্বীকৃতি প্রদান করতে দ্বিধাবোধ করেনি। কারণ দরকারের সময় চেঞ্জ হয়ে গেল। সর্বোপরি তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মার্কিন প্রশাসন ঘোষণা করেছে। এর ফলে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, অন্যদিকে তেমনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক তীক্ষ্ণ হতে থাকে। এইসব ঘটনা থেকে প্রমাণিত হয় যে রাজনৈতিক মতাদর্শ জাতীয় স্বার্থের অন্যতম উপাদান হল প্রয়োজনে বৃহত্তর জাতীয় স্বার্থ বিভিন্ন রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন সাধন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। অবশ্য সেই সঙ্গে একথা স্মরণ রাখা প্রয়োজন যে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে পরস্পর বিরোধী রাষ্ট্রগুলির মধ্যে সাময়িকভাবে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেও রাজনৈতিক আদর্শগত প্রশ্নে তাদের মধ্যে মত পার্থক্য থেকেই যায়। সাময়িকভাবে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে তাদের মধ্যে আপাত মিত্রতা স্থাপিত হলো, তা কোনো মতে দীর্ঘস্থায়ী হতে পারে না। তার প্রমাণ হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বিস্তার প্রতিরোধ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পূর্বেকার মিত্রদেশ পাকিস্তানের পরিবর্তে বর্তমান ভারতকে বেছে নিয়েছে। মানে এসব পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মানে সারা জীবন একজন বন্ধু থাকবে এরকম নয়। এই যে আগে পাকিস্তানকে মিত্র দেশ ভাবতো, এখন ভারতকে বেছে নিয়েছে। আবার ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ। আবার এক মেরুকেন্দ্রিক বিশ্বে ভারতও তার জাতীয় স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার দীর্ঘদিনের অনুষ্ঠিত জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির গতিমুখের পরিবর্তন সাধিত হয়েছে। ভারত আগে জোট নিরপেক্ষ নীতি নিয়েছিল, কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র অনুগামী হয়ে গেছে। আবার ঠান্ডা লড়াইয়ের অবসানের পর ইউরোপের দেশগুলি আর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হলে চলতে যে রাজি নয়, তার প্রমাণ হলো ইউরোপীয় সংঘ
এর প্রতিষ্ঠা। এই সদস্য রাষ্ট্রগুলি নিজেদের জাতীয় স্বার্থে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে পররাষ্ট্রনীতি অনুসরণ করার পরিবর্তে সংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি একটি অখণ্ড শক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে অভিন্ন পররাষ্ট্রনীতি অনুসরণের কথা ঘোষণা করেছে। যেহেতু সদস্য রাষ্ট্রের মধ্যে দুটি রাষ্ট্র যেমন ফ্রান্স ও ব্রিটেন পারমাণবিক শক্তির অধিকারী, সেহেতু তারা আর বিশ্বের অন্য কোনো শক্তির কাছে মাথা নত করতে রাজি নয়, কারণ তারা দুজনই পারমাণবিক শক্তিধর, তারা অন্য রাষ্ট্রের মাথা নত করবে কেন? তবে এক্ষেত্রে বলা যেতে পারে ওই সব রাষ্ট্র তাদের পুঁজিবাদী জাতীয় স্বার্থকে সরে না গিয়ে উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের যুগে নিজেদের জাতীয় স্বার্থের পরিবর্তে সংঘ স্বার্থকে প্রাধান্য দিয়ে অধিকতর সুযোগ সুবিধা লাভ ও অর্থনৈতিক ক্ষেত্রে অধিকতর শক্তি অর্জনের মাধ্যমে শক্তিশালী ও সুসংগত পররাষ্ট্রনীতি অনুসরণের পথ ধরে অগ্রসর হওয়ার কাজে আত্মনিয়োগ করেছে। ইউরোপীয় সংঘের আবির্ভাবের ফলে পুনরায় দ্বিমেরু কেন্দ্রিকতার পথ উন্মুক্ত হতে চলেছে কিনা বিশেষজ্ঞদের মধ্যে তা নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটছে। অবশ্য এরূপ দ্বিমেরু কেন্দ্রিকতার আর কি পূর্ববর্তী দ্বিমেরু কেন্দ্রিকতা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। আগে ছিল কি একটা ধনতান্ত্রিক দেশ, একটা সমাজতান্ত্রিক দেশ, তখন দ্বিমেরু কেন্দ্রিক আলাদা ছিল। বর্তমানে ইউরোপীয় সংঘ প্রতিষ্ঠা হলে সেটা সম্ভব নয়, কারণ এর ভিত্তি হল পুঁজিবাদী স্বার্থ আর পুঁজিবাদী রাজনৈতিক মতাদর্শ। 5 হচ্ছে নিরস্ত্রীকরণ। বর্তমানে বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি একসময় নিজেদের জাতীয় স্বার্থে অস্ত্র সজ্জা করতে গিয়ে পারমাণবিক বোমা আবিষ্কার করেছিল। ওই সময় জাতীয় স্বার্থ বলতে তারা নিজেদের সামরিক দিক থেকে অমিত শক্তিধর অধিকারীকে গড়ে তোলাকে বোঝাতো। তাদের জাতীয় স্বার্থের মূল লক্ষ্য ছিল পারমাণবিক শক্তিধরাও বিশ্বে একটা সন্ত্রাসের বাতাবরণ চলেছে, ভয়ের বাতাবরণ তৈরি করা, আমি অমক শক্তিধর আর কি পারমাণবিক শক্তিধর। এই উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম আণবিক অস্ত্র আবিষ্কার করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে শক্তি প্রমাণ দেওয়ার উদ্দেশ্যে জাপানের হিরোশিমা ও নাগাসাকির উপরে অস্ত্রের প্রয়োগ ঘটেছিল। এরপর ওই রাষ্ট্রটি আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে নিজের বিশ্বের একমাত্র শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে নিজের প্রভাব, প্রতিপত্তি ও মর্যাদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে সমর্থ হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে তার স্বপ্নভঙ্গ ঘটে আর কি, মোহভঙ্গ ঘটে। কেন? এরপরে সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন, চীন, ভারত প্রভৃতি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার ফলে সমগ্র বিশ্বে আতঙ্কিত হয়ে পড়ে। কারণ আগামী দিনে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে তাহলে তার অর্থ দাঁড়াবে সামগ্রিক ধ্বংস। তার এই কথা তারা উপলব্ধি করতে পারে ওই শক্তিধর রাষ্ট্র তাদের জাতীয় স্বার্থেই নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ, মারণাস্ত্রের সীমিতকরণ প্রভৃতির সঙ্গে যুদ্ধের উত্তেজনা প্রশমন, পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে মতৈক্যের ভিত্তি সুদৃঢ়করণ প্রভৃতি কর্মসূচি গ্রহণের কথা বলতে শুরু করেছে। কারণ তারা দেখছে তারাই শুধু শক্তিশালী নয়, অন্যান্য দেশেও পারমাণবিক শক্তির অধিকারী হয়ে পড়েছে। তাহলে সবাই যদি পারমাণবিক অস্ত্র চালনা করে তাহলে বিশ্ব কিছু থাকবে? কিছুই থাকবে না। তাহলে কি হলো? তারা এখন পারমাণবিক এই নিরস্ত্রীকরণের উপর জোরটা দিয়েছে আর কি। এখন তারা বলতে শুরু করেছে অস্ত্র মুক্ত করতে হবে। এইভাবে অস্ত্র মুক্ত বিশ্ব গঠনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার ফলে প্রতিটি দেশের জাতীয় স্বার্থ সংরক্ষিত হবে বলে বিশ্বের উন্নত দেশগুলির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছে। এক্ষেত্রে যুদ্ধ মুক্ত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের প্রয়াস কতখানি আন্তরিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি মুখে যাই বলুক না কেন তাদের মধ্যে একটি দেশও কিন্তু বলেনি যে তাদের এরূপ অস্ত্র রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের তত্ত্বাবধানে সেগুলিকে বিনষ্ট করা হবে। কেউ কিন্তু বলছে না যে যেগুলো রয়েছে সেগুলো বিনষ্ট করবো। ওই সব রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের প্রসারোধ অর্থাৎ পারমাণবিক শক্তিহীন রাষ্ট্রগুলি যাতে ওই শক্তির অধিকারী হতে না পারে সেজন্য সম্মিলিতভাবে প্রয়াস চালানোর উপর গুরুত্ব আরোপ করেছে। তারা চাচ্ছে যে আর কোনো দেশ যেন পারমাণবিক শক্তিধর হতে না পারে। এমত অবস্থায় যুদ্ধমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব গঠনের কথা বলা ওইসব রাষ্ট্রের একটি কূটনৈতিক চাল ছাড়া অন্য কিছু নয়, তা বুঝতে কোনো অসুবিধা হয় না। বস্তুত যেসব রাষ্ট্র আণবিক অস্ত্র তৈরি করার জন্য উদ্যোগী হয়েছে তাদের কেবল নিরস্ত করলেই আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হবে না, সেজন্য প্রয়োজন সার্বিক নিরস্ত্রীকরণ। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্রগুলি সার্বিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যতদিন পথ প্রদর্শকের ভূমিকা অবর্তিত না হবে ততদিন এরূপ শক্তিহীন রাষ্ট্রগুলিকে তাদের নির্দেশে নিজেদের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে তাবেদারিমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। উপসংহারে বলা যেতে পারে, দেখো পরিশেষে বলা যেতে পারে জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি প্রণয়নের একটি বিষয়টি আন্তর্জাতিক সম্পর্ক অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো যতদিন পর্যন্ত অতি উন্নত শক্তিধর রাষ্ট্রগুলি অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষার জন্য আন্তরিকভাবে এগিয়ে না আসবে ততদিন বিশ্ব শান্তি ও বিশ্ব সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রয়াস বালির উপর সৌধ নির্মাণের মতোই অবাস্তব ও অবান্ত স্বপ্ন হিসেবে থেকে যাবে। কারণ শক্তিহীন ক্ষুদ্র বৃহৎ রাষ্ট্রগুলি বিশ্ব রাজনীতির অঙ্গনে অতীতের মতোই নিজেদের মান মর্যাদা হারিয়ে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির করুণার পাত্র হিসেবে কোন রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে। বলা বাহুল্য ওইসব রাষ্ট্রের কাছে জাতীয় স্বার্থ কিংবা তার উপর ভিত্তি করে গড়ে ওঠা পররাষ্ট্রনীতি আজকের মতো আগামী দিনও অর্থহীন বলে বিবেচিত হবে। এমত অবস্থায় আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের পৃথক পৃথক জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির পরিবর্তে একটি এমন সাধারণ স্বার্থভিত্তিক যৌথ পররাষ্ট্রনীতি গঠন করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
যেখানে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ বা বিদ্বেষের কোনো স্থান থাকবে না। অবশ্যই এরূপ চিন্তা ভাবনার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ স্বার্থ হলো ব্যক্তি, সংগঠন, সমাজ ও রাষ্ট্রের সর্বপ্রধান চালিকা শক্তি। স্টুডেন্টস, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।